সোহানা বেগম রান্নার কাজে ব্যস্ত। মুনিয়া মায়ের সাথে টুকটাক কাজে হাত লাগাচ্ছে। নিশা বাড়ি ফিরেই চুপ করে বিছানার এক কোনায় বসেছে, না কারোর সাথে কথা বলছে আর না স্বাভাবিক আচরণ করছে। কায়নাত গালে হাত দিয়ে নিশাকে পরখ করছে কপাল কুঁচকে। হলো কি এই মেয়ের? রেগে মেগে বাড়ি থেকে বের হলো আর একদম শান্ত হয়ে ফিরল। কায়নাত ঘাটল না বেশি। বিছানা থেকে নেমে ঘরের বাইরে এলো সে। বিশাল বড় ফ্ল্যাট ফুপুদের, 5টা বেডরুম এই ফ্ল্যাটে। কায়নাত রান্না ঘরের দিকে এগিয়ে গেল। দেখল ফুপুমা চুলায় তরকারি নাড়ছে আর মুনিয়া নিচে বসে সালাদ বানাচ্ছে। হঠাৎ করে কলিং বেল বাজায়। সোহানা বেগম রান্না ঘরের দরজার দিকে তাকালেন। কায়নাতকে দেখে ব্যস্ত হয়ে বললেন, দেখ তো কে এলো। কায়নাত ফ্ল্যাটের মেইন দরজা খুলে দিতেই সামনে স্বার্থ আর প্রেমকে দেখে ভীষণ অবাক হল। স্বার্থ মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম শালার বউ। কায়নাত হতভম্ব হয়ে সালামের উত্তর নিয়ে বলল, এটা কেমন ডাক? স্বার্থ কপাল কুঁচকে বলল, সব কথা বাইরে দাঁড়িয়েই বলবো, ভেতরে যেতে দিবে না? কায়নাত তাড়াতাড়ি সরে দাঁড়াল। স্বার্থ প্রেমকে নিয়ে ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসল। কায়নাত দরজা লাগিয়ে দিয়ে ওদের নিকট এগিয়ে এলো। রান্নাঘর থেকে সোহানা বেগম বললেন, কে এলো রে কায়নাত? কায়নাত ইতস্তত বোধ করে শুধায়, আমার দেবর রা এসেছে ফুপুমা। সোহানা বেগম চুলার জাল জমিয়ে তাড়াহুড় করে বের হলেন রান্নাঘর থেকে। স্বার্থ ও প্রেম দুজনেই সালাম দিল। সোহানা বেগম অচেনা দুই ছেলেকে দেখে জোরপূর্বক হাসলেন। কায়নাত প্রেমকে দেখিয়ে বলল, উনি আমার বড় দেবর। তারপর স্বার্থকে দেখিয়ে বলল, আর উনি হচ্ছেন উনার ভাইয়ের বন্ধু স্বার্থ ভাইয়া। সোহানা বেগম মুচকি হেসে বললেন, ভালো আছো বাবা তোমরা? প্রেম বলল, জি আন্টি, তোমরা বসো, আমি তোমাদের জন্য ঠান্ডার ব্যবস্থা করছি। তিনি চলে গেলেন। স্বার্থ কায়নাতকে দেখে বলল, ভাবি। কায়নাত স্বার্থর দিকে তাকাল, বলল, আমাকে নাম ধরে ডাকবেন। আপনাদের মতো বুড়ো লোকেদের মুখে ভাবি ডাক শুনলে আমার নিজেকে বুড়ি মনে হয়। স্বার্থর মুখ খানা ভোতা হয়ে গেল। প্রেম ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করল। ঠিক জায়গায় উচিত কথা বলেছে কায়নাত। প্রেম স্বার্থর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে মেকি হেসে বলল, মুরুব্বি মানুষ বলে কথা, নাম ধরে ডেকো কেমন? স্বার্থ কটমট করে প্রেমের দিকে তাকাল। তারপর কায়নাতের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, শালার বউ, ঠিক আছে, যাই হোক, তোমার কালনাগিনী ননদ কই? কায়নাত ব্রুকুচকে বলল, কালনাগিনী আবার কি? আমার ননদ অনেক ভালো। ভালো না ছাই? কায়নাত সরু চোখে স্বার্থকে দেখল। প্রেম দাঁত কিরমির করে স্বার্থকে বলল, আমার বোনের নামে আর একটা ফাউল কথা বললে তোমার খবর আছে। কি করবি তুই? হ্যাডাম দেখাচ্ছিস কার সাথে? কায়নাত নাক মুখ কুচকে ফেলল দুজনের ঝগড়া দেখে। যেখানে সেখানে ঝগড়া করা এদের কাজ। সোহানা বেগম ঠান্ডা জুস এনে দিলেন ওদের। কায়নাত সুরঞ্জনার ঘরে গিয়ে বলল প্রেম আর স্বার্থ এসেছে। নিশা শুনেছে তবুও ঘরের বাইরে আসেনি। নিজি ঘর থেকে বেরিয়ে দেখল প্রেম স্বার্থর সাথে ঝগড়ায় ব্যস্ত। লোকটাকে আজ অন্যরকম সুন্দর লাগছে, কিছুটা ছোট বাচ্চাদের মতো। নিজি আর কায়নাত ড্রয়িং রুমে এসে ওদের পাশে বসল। স্বার্থ ঘাড় ঘুরিয়ে ওই ঘরের দিকে তাকিয়ে প্রেমের কানে কানে বলল, তোর বইন কইবাল? কায়নাতরে জিগা। প্রেম কায়নাতকে বলল, ভাবি নিশু কোথায়? ও তো আপনার সাথেই এসেছিল তাই না? আপু তো ঘরেই আছে ভাইয়া। ও আচ্ছা, এখানে এলো না কেন? মনটা খারাপ মনে হচ্ছে। স্বার্থ হালকা কেশে বলল, আমাকে একটু ওর কাছে নিয়ে চলো। কায়নাত উঠে দাঁড়ালো। স্বার্থকে নিয়ে ওই ঘরের দিকে পা বাড়াল। নিজি চুপচাপ প্রেমের সাথে বসে আছে। প্রেম নিজিকে দেখে বলল, তুই সিঙ্গেল মানুষ হয়ে বিয়েটা বেদিদের মতো শাড়ি পরিস কেন? জানিস শাড়ি পরলে তোকে কেমন লাগে? কেমন লাগে? খুব বাজে লাগে। একটুও ভালো লাগে না। নিজি মাথা নিচু করল। সত্যিই কি এত বাজে দেখতে লাগে তাকে? ডাক্তার বাবু কি আর মিথ্যে কথা বলবেন? উনি হয়তো সত্যি কথাই বলছেন। প্রেম নিজির শাড়ির আঁচলের এক কোণা ধরে শাড়ির দিকে তাকিয়ে বলল, শাড়িটা সুন্দর আমার বোকারানির মতো। নিজি শুকনো রোগ গিল। যন্ত্রণা হয় বুকে প্রেমের মুখে অন্য নারীর কথা শুনলে। এই লোক কেন বুঝল না তাকে? তার অনুভূতি, ভালোবাসা, মুগ্ধতা কিছুই বুঝল না। নাকি বুঝেও না বুঝার ভান করে। হয়তো তাই ডাক্তার বাবুর জীবনে এক অন্য নারীর অস্তিত্ব আছে, সেখানে নিজি কি করে প্রবেশ করতে পারে? প্রেমের ফোন বেজে উঠল। সে শাড়ি ছেড়ে দিয়ে ফোন স্পিকারে দিয়ে বলল, হ্যালো। ওপাশ থেকে এক নারীর চিকন মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। সেটা হচ্ছে হিয়ার। হিয়া বলল, প্রেম বলছেন? জি।
আপনার মানিব্যাগটা আমার বাসায় ফেলে গেছেন। প্রেম প্যান্টের পকেট হাত দিয়ে দেখল সত্যিই মানিব্যাগটা নেই। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভুলে গেছি, আপনি রাখুন, আমি সন্ধ্যার আগে গিয়ে নিয়ে আসব। ঠিক আছে, রাখছি তাহলে, আবার দেখা হবে। জি অবশ্যই। প্রেম কল কেটে দিল। নিধি বলল, মেয়েটাকে ডাক্তার বাবু, আপনি তার বাসায় গিয়েছিলেন? প্রেম ফোন রেখে পিটপিট করে নিধির পুরো আনন্দ দেখল। ঠোঁট কামড়ে একটু হেসে বলল, যাও, ভাবছিস তাই? সেই সে। নিধি জোরপূর্বক হাসল খানিক। ভালোবাসার গভীরতা অনেক দূর অবধি চলে গেছে বুঝতে তার সময় লাগল না। প্রেম নিধির শুকনো মুখ দেখে মিটিমিটি হাসল। মেয়েটাকে জ্বালাতে এত ভালো লাগে ভাষায় প্রকাশ করার মতো না। একটু বেশি বোকাশোকা মেয়ে। স্বার্থ ঘরে এসে নিশার পাশে বসল। কায়নাতো কোমরে হাত দিয়ে কোমর বাঁকিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। কপালে গভীর ভাঁজ আর দৃষ্টি স্বার্থর দিকে। স্বার্থ আর চোখে কায়নাতকে দেখল। ভারী বজ্জাত মার্কা একটা বউ বিয়ে করেছে অর্ণ। বাচ্চা মেয়ে বিয়ে করলে যা হয়, ঘটায় কিছু নেই। স্বার্থ দীর্ঘশ্বাস ফেলে নিশাকে বলল, নিশু। নিশা বলল, আমার চোখের সামনে থেকে চলে যাও। এখানে এসেছ কেন? স্বার্থর শুকনো ডোক গিলল নিশার খড়খড়ে কণ্ঠস্বর শুনে। সে আদুরে কণ্ঠে বলল, চল আজ তোকে নিয়ে ঘুরে আসি। কে আপনি? আপনি আমাকে চেনেন? আমাকে নিয়ে আপনি ঘুরতে যাবেন কেন? নিশা সোজা স্বার্থর চোখে চোখ রেখে বলল। স্বার্থ নিশার তারা জবাব শুনে দাঁত কিরমির করে বলল, উল্টো পাল্টা কথা বলে আমার মেজাজ বিগড়াবি না। নিশা হাত জোর করে বলল, দয়া করে অন্য জায়গায় গিয়ে নাটক করো স্বার্থ ভাই। আমাকে মুক্তি দাও। আমার ধারের কাছে এসো না তুমি। তোমাকে আমার সহ্য হয় না, বুঝতে পারছো না? আমার চোখের সামনে কোনোদিন এসো না। নিশা ভীষণ রেগে গেছে। একটু আগের সেই শান্ত মেয়েটার রাগে কাঁপছে। স্বার্থ অপলক দৃষ্টিতে মেয়েটাকে দেখল। শুষ্ক ঠোঁট ভিজিয়ে কায়নাতকে বলল, কায়নাত একটু বাইরে যেতে পারবে? নিশা কায়নাতকে কড়া গলায় বলল, তুমি এই ঘর থেকে কোথাও যাবে না। যদি যাও কোনোদিন আমার সাথে কথা বলবে না তুমি। স্বার্থ রাগে চোয়াল শক্ত করল। হাত মুঠো বন্দি করে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে নিশার দিকে তাকিয়ে রইল। মন চাচ্ছে থাপড়ে গালগুলো ফাটিয়ে ফেলতে। একে তো দোষ করবে, আবার রাগও দেখাবে। স্বার্থ চেয়েছিল মেয়েটা নিজের ভুল বুঝুক, স্বার্থকে বুঝুক, তার অনুভূতিগুলো অনুভব করুক, কিন্তু না, নিশা তার উল্টো কাজ করে যাচ্ছে। তবে তাই হোক যা নিশা চায়। স্বার্থ হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। কায়নাত ঠোঁট কামড়ে নিশার দিকে তাকিয়ে আছে। এর আগে এত রেগে যেতে দেখেনি সে নিশাকে। নিশা রাগে রীতিমতো কাঁপছে। স্বার্থ চলে যেতেই নিশা হুহু করে কেঁদে উঠল। কায়নাত তাড়াতাড়ি ওর নিকট এগিয়ে গিয়ে বলল, আপু কাঁদছ কেন? কি হলো তোমার? এলিপসাস। রাতে আর কায়নাতদের ফুপুর বাসায় থাকা হলো না। দুপুরে খাওয়া দাওয়া করে প্রেম জোর করে ওদের বাড়ি নিয়ে এসেছিল। নিশা প্রেমকে জড়িয়ে ধরে কেঁদেছে খুব। স্বার্থ তখন রেগে বাড়ি থেকেই বেরিয়ে যায়। তারপর প্রেম নিশাকে দেখতে ঘরে গিয়ে দেখে বোন কাঁদছে। যা বুঝার সে সব বুঝে গেছে। এখন গোধূলির শেষ সময়। আকাশে হাজারো পাখি নিজেদের নীড়ে ফিরে যাচ্ছে। আলতা রাঙা আকাশখানায় তাকিয়ে থাকলে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে। কায়নাত অর্ণর ঘর ঝাড়ু দিয়েছে একটু আগে। লাট সাহেব নাকি সকালে বলে গিয়েছিল তার ঘরটা পরিষ্কার করতে। সেই সুযোগ বুঝেই বেলি বেগম কায়নাতকে পাঠিয়ে দিয়েছেন অর্ণর ঘরে। তার কথা, জামাই বউ এক ঘরে না থাকলে ইটিসপিটিস হবে কি করে। এদিকে বুড়ি জানেই না খাটাসটা তাকে এই ঘরের আনাচে কানাচে আসতে দেয় না। কায়নাত ওড়না কোমরে পেঁচিয়ে লম্বা চুলগুলো হাত খোপা করে বিছানার চাদর পাল্টে দিল। তারপর ভাবল কাবার্ড থেকে তার কিছু শাড়ি বের করে নিয়ে যাবে। সব কাজ শেষে কায়নাত কাবার্ড খুলে সে শাড়ি দেখতে লাগলো কোনটা কোনটা নেওয়া যায়। এই বাড়িতে সালোয়ার কামিজ খুবই কম, তাই চাইলেও সে পরতে পারে না। সেই ঘুরে ফিরে শাড়ি পরতে হয়। নিচে একটা ড্রয়ার আছে ছোট, সেখানে একটা পেপারের অর্ধেক বের হয়ে আছে। চাবি সাথেই ঝুলিয়ে রাখা। হয়তো তাড়াহুড়োয় অন্য চাবি রেখেই চলে গেছে। কায়নাত শাড়ি বের করে বিছানায় রাখল। ড্রয়ার পুরোটা খুলে পেপারটা হাতে নিতেই চোখ গেল ড্রয়ারের রাখা কিছু হাস্যোজ্জ্বল ছবির দিকে। কায়নাতের দৃষ্টি কেঁপে উঠল, পোড়ানটা ছ্যাঁক করে উঠল সেদিকে চোখ যেতেই। শুষ্ক ডোক গিলে কয়েকটা ছবি উঠিয়ে নিল হাতে। অতি সুন্দরী এক নারীর পাশে তার হালাল পুরুষ। প্রত্যেকটা ছবিতেই লেগে আছে দুজনের প্রাণ খোলা হাসি। অর্ণর হাতে হাত রেখে, চোখ চোখ রেখে পাশাপাশি বসে আছে সেই নারী। কত রকম ছবি দুজনের। কখন যে চোখের কোণায় পানি চলে এসেছে সে নিজেও বোধহয় জানে না।
কোথাও একটা যন্ত্রণায় খাখা করছে বক্ষস্থল। এই মেয়ের কারণেই কি অর্ণ এখনো বিয়েটা মেনে নেয়নি? সে অন্য এক নারীকে ভালোবাসে। কায়নাতের শরীর শিহরিত হলো, বুকের যন্ত্রণায় শ্বাস আটকে এলো। কায়নাত তাড়াতাড়ি ছবিগুলো যথাস্থানে রেখে কাবার্ড বন্ধ করে ফেলল। হাঁটু গেড়ে মেঝেতে বসতেই হুহু করে কেঁদে উঠল। প্রাপ্তির খাতা আজ সত্যিই শূন্য মনে হচ্ছে। কী বা ছিল তার? নিজের বলতে এই সংসারটুকুই তো ছিল, তাও অর্ণকে ঘিরে, কিন্তু এসব যে ক্ষণিকের। এসব তার নয়। না অর্ণ, না সংসার, আর না অধিকার। অর্ণ বলেছিল খুব শীঘ্রই ডিভোর্স দিবে কায়নাতকে। ডিভোর্সের আসল কারণ অন্য এক নারী। কায়নাত তাদের ভালোবাসার মধ্যে একটা কাঁটা। অর্ণ সত্যিই বলেছিল সেদিন, কায়নাত আসলেই অর্ণর গলার কাঁটা। অর্ণ ক্লান্ত শরীর নিয়ে ঘরে ঢুকল নিঃশব্দে। মেঝেতে কায়নাতকে উল্টো ফিরে বসে থাকতে দেখে কপাল কুঁচকাল। সে শক্ত স্বরে বলল, এই মেয়ে, আমার ঘরে কি করছেন আপনি? কায়নাত চমকে উঠল, চোখের পানি মুছে তাড়াহুড় করে উঠে দাঁড়ালো। মাথা নত করে বিছানায় রাখা শাড়িগুলো আঁকড়ে ধরে ঘরের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালেই অর্ণর সামনে এসে দাঁড়ালো। কায়নাত চমকে অর্ণর দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলল। বলল, আম্মু আপনার ঘর পরিষ্কার করতে বলেছিল, সেটাই করেছি। কান্নাগুলো গলায় আটকে আছে, বোঝাই যাচ্ছে। অর্ণ ফুসফুস করে কায়নাতের থুতনি ধরে নিজের মুখোমুখি করল। কায়নাতের চোখে পানি টলমল করছে, নাকটা লাল হয়ে গেছে। অর্ণর চোখে ক্রোধ। সে হাতের কোটটা বিছানায় ছুঁড়ে মারল। কায়নাত হাঁসফাঁস করে অর্ণর থেকে সরতে চাইলে অর্ণ কায়নাতের চোয়াল চেপে ধরল। সে হুতাশন কণ্ঠে বলল, কাঁদছ কেন তুমি? কায়নাত চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে অর্ণর ছোঁয়ায়, কণ্ঠে, অধিকারে। সে ঝাড়া মেরে অর্ণকে নিজের থেকে ছাড়িয়ে নিল। চোখের পানি মুছে বলল, ছুবেন না আমাকে। ইডিয়ট, থাপড়ে সোজা বানিয়ে ফেলব। কার সাথে গলা উঁচু করে কথা বলছো তুমি? কায়নাত অর্ণর পাশ কাটিয়ে চলে যেতে চাইল। অর্ণ ক্ষিপ্ত হয়ে কায়নাতের হাত আঁকড়ে ধরল। দরজা বন্ধ করে দিতেই কায়নাত চেঁচিয়ে উঠল, আপনার সমস্যাটা কি বলবেন? বিয়ে মানেন না, বউ মানেন না, তাহলে সেই মেয়েকে নিয়েই কেন আপনার এত মাথা ব্যথা? বিয়ে যখন মানেনি না, তাহলে ডিভোর্সটা দিয়ে দিন। আপনিও মুক্তি পাবেন, আর আর আমিও। ডিভোর্স তো আমি দিবি। আপনি কি ভাবছেন আপনাকে সংসার করার জন্য বিয়ে করেছি? সেটাই বিয়েটাই যখন মানেন না, তাহলে এত কথা বাড়িয়ে লাভ নেই। ডিভোর্স পেপার এলে আমাকে পাঠিয়ে দিবেন, আমি সাইন করে দিব। তারপর দরজার দিকে তাকিয়ে বলল, দরজাটা খুললে দিন। পারবো না, বলিয়েই অর্ণ কাবার্ড থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কায়নাত অনেক কষ্টে নিজেকে সামলালো। সব কিছু বিষের মতো লাগছে। যন্ত্রণা হচ্ছে। নিজের বলতে আর কিছুই রইল না। অন্তত একটা আশা ছিল, অর্ণ একদিন না একদিন তাকে মেনে নিবে, ভালোবাসবে। কায়নাত শাড়িগুলো বিছানার উপর রেখে বারান্দায় গেল। শীতল বাতাস তার সর্বাঙ্গে স্পর্শ করতে আনন্দ বেয়ে গড়িয়ে পড়ল দুফুটো জল। সে ভেবেছিল নিজেদের একটু সময় দিবে, কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নিতে হবে কখনো কল্পনাতেও ভাবেনি। আজ বড্ড মায়ের কথা মনে পড়ছে। মা নেই আজ বছর খানিক হতে চলল। মা সব সময় কায়নাতের মাথায় আদুরে হাত বুলিয়ে বলতেন, বুড়ি তুই একদিন অনেক সুখী হবি দেখিস। আজ কায়নাতের চিৎকার করে বলতে ইচ্ছে করছে, দেখো মা, পৃথিবীর সবথেকে সুখী মানুষ আমি। আমার মতো সুখী মানুষ এই পৃথিবীতে কখনো না জন্মাক। এমন সুখ কারোর না হোক। তুমি দেখছো মা, তোমার শুভ কত সুখে আছে। সুখ জিনিসটাই বোধহয় শশী কন্যার জন্য নিষিদ্ধ। এই দুনিয়ায় জন্ম নেয়াটাই চরম পাপ হয়েছে। জন্ম নিয়ে বাপকে মারল, বিয়ের আগে মাকে আর বিয়ের পর স্বামীকে। সুখটা কোথায়? সে চাইলেও তো কোথাও যেতে পারবে না। চৌধুরী বাড়ির বড় কর্তা তাকে কিনে এনেছিলেন। যাদের কাছে সে বিক্রি হয়েছে তাদের রেখে কোথায় যাবে? মা বেঁচে থাকলে বোধহয় এত সুখ কপালে থাকত না। সুখের সাগরে এমন ভাবে ভেসেছে যে ডাঙায় উঠতে পারছে না। কায়নাত চোখের পানি মুছে ঠোঁটের কোণায় হালকা হাসি টানল। আকাশের দিকে তাকিয়ে সবথেকে বেশি জ্বলজ্বল করতে থাকা তারাটার দিকে তাকিয়ে বলল, এত সুখ আমার কপালে লেখা ছিল, আমি জানতাম না মা। সুখগুলো বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন করে ছাড়খাড় করে দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ তোমার মেয়ে কত সুখে আছে। বয়সের আগেই ভীষণ বড় হয়ে গেলাম। তোমার মেয়ের বিয়ে হয়েছে, ছোট একটা সংসার হয়েছে, কিন্তু স্বামীর সংসার কিছুই তার নয়। কেন মা? আমারও তো ইচ্ছে হয় সংসারের। আমি কেন সব পেয়েও কিছু পেলাম না? আমার কি আছে এই পৃথিবীতে? আমি যে আমারও না। আজ শুক্রবার, মাঝে কেটে গেছে দুদিন।
সকালের নাস্তা শেষ করেছে সবাই একটু আগে। বেহরুজ বেগম, বেলি বেগম ও মাশফিক চৌধুরী বসে আছেন ড্রয়িং রুমে। আপাতত আশেপাশে কেউ নেই। সাইমা বাগানে গেছে নুসরাতের সাথে। মাশফিক চৌধুরী হতাশার স্বরে আফসোস করে বললেন, বুঝলে বেহরুজ ছেলেটাকে বিয়ে দিয়ে বোধহয় ভুল করলাম। কায়নাত মেয়েটা অনেক ছোট, বুঝো হয়নি এখনো। অর্ণব চাইছে ওকে ছেড়ে দিতে, কিন্তু এটা কি করে সম্ভব বলো? 2 গ্রাম সাক্ষী রেখে ওদের বিয়ে দিয়েছে, আর ডিভোর্স দিলে মেয়েটা কোথায় যাবে? মির্জা বাড়ি তো কখনোই যেতে পারবে না, আর রইল চৌধুরী বাড়ি, সেখানেও ও শান্তিতে থাকতে পারবে না। কি করব কিছু বুঝতে পারছি না। মেয়েটার মুখ দেখলে আমার অনেক মায়া হয়। বুক চিরে বেরিয়ে এলো চাপা নিঃশ্বাস। বেহরুজ বেগম মন দিয়ে স্বামীর কথা শুনলেন। অর্ণকে তিনি পেটে ধারণ করলেও সেই সন্তানকে বুঝতে পারা ভীষণ কষ্টকর তার জন্য। পড়শির ব্যাপারটা ক্লোজ হওয়ার পর থেকে ছেলেটা বিয়ে নামক জিনিসটা নিয়ে একটু বেশি ডিস্টার্বড। তাহলে কি অর্ণ এখনো পড়শিকে নিয়ে ভাবে? বেহরুজ বেগম বেশি মাথা খাটতে পারলেন না। তিনি চাইছেন না এই বিষয়ে ভাবতে, কিংবা অর্ণর ডিভোর্সের ব্যাপার নিয়ে। তিনি দীর্ঘশ্বাস ফেলে শুধান, অর্ণর সাথে তোমার কথা হয়েছে? হ্যাঁ, সে ডিভোর্স চায়। অম্যাচিউর একটা ছেলে হয়ে কি করে এমন একটা ডিসিশন নিতে পারে? সেটা তোমার ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করো। বেহরুজ বেগম অস্থির হয়ে চোখ বুজালেন। ছেলেটাকে নিয়ে তিনি কি করবেন? বিয়ের আগে একবারের জন্য তাকে জানানো হয়নি তাদের বিয়ে দেয়া হবে, তাহলে হয়তো কিছু করলেও করা যেত। কিন্তু এখন ঘরে অর্ণর বিয়ে করা বউ উপস্থিত। খানিকক্ষণ পর কায়নাত নেমে এলো সিঁড়ি বেয়ে। শ্বশুর শাশুড়ির সামনে এগিয়ে আসতেই বেলি বেগম তার পাশে বসালেন তাকে। মাশফিক চৌধুরী মুচকি হেসে বললেন, কিছু বলবে মা? কায়নাত মাথা ঝাঁকিয়ে বলল, সকালে আমার ফুপুমা কল করেছিলেন। আম্মুকে কল দিয়েছেন, আম্মু নাকি কল রিসিভ করেনি। বেহরুজ বেগম তাড়াহুড় করে উঠে দাঁড়ালেন। বললেন, ফোন তো আমার কাছেই নেই। বসো, আমি ঘর থেকে নিয়ে আসছি। বেহরুজ বেগম তাড়াহুড় করে উপরে উঠে গেলেন। মাশফিক চৌধুরী বললেন, কেন কল করেছিলেন? হুট করে কাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুরঞ্জনা আপুর বাগদান হবে শুক্রবারে। অনুষ্ঠান করা হবে, তাই আম্মুকে কল দিয়েছিলেন। আজ বোধহয় আপনাদের ও বাড়ি যেতে হবে। আজ যাব কেন? ফুপুমা আম্মুকে কল করে আজ যেতে বলেছিলেন। মাশফিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। বেহরুজ বেগম কথা বলে নিচে নেমে এলেন। কায়নাত বাগানে গিয়ে দেখল নুসরাত সাইমার সাথে বসে বসে গল্প করছে। বাড়ির দারোয়ান ফোনে গান ছেড়ে গান শুনছে। সে এগিয়ে গেল নুসরাতের কাছে। নুসরাত কায়নাতকে দেখে পাশে বসতে বলল। কায়নাত বসল। গায়ের ওড়না ঠিক করে আর চোখে পুরো বাগানে চোখ বুলিয়ে কপাল কুঁচকে বলল, বাগানে পানি দিয়েছে কে আপু? সাইমা দাঁত বের করে গদগদ করে বলল, মালি রাখা হয়েছে বড় ভাবি, আপনি জানেন না? মালি রাখা হয়েছে? কবে? কে রাখল? বড় ভাই রাখছে। কায়নাত অবাক হলো ভীষণ। অন্য লোক রেখেছে, তাও আবার এই কাজের জন্য? লোকটা তো ফুল পছন্দই করে না। কায়নাত দীর্ঘশ্বাস ফেলে নুসরাতের শুকিয়ে যাওয়া আনন্দ পানে তাকিয়ে বলল, আপু তুমি ঠিক আছো? দিন দিন এমন শুকিয়ে যাচ্ছ কেন? নিজের যত্ন না নিলে বাবু ভালো থাকবে কি করে? নুসরাতের ঠোঁটে ক্লান্তির হাসি। সে জির কণ্ঠে বলল, আমি ঠিক আছি। সাইমা মাঝে হাত লুকিয়ে ফট করে বলল, মিছা কথা কও কেন বড় আপা? তুমি যে তোমার জামাইরে দেখছো কালকে এর লাইগা কান্না করতাছো, এইটা তো আমি নিজের চোখে দেখছি। নুসরাত ধমকে উঠল আকস্মিক। চোখ রাঙিয়ে বলল, এখান থেকে যা সাইমা। কায়নাত হতভম্ব হয়ে তাকালো নুসরাতের দিকে। নুসরাত না বলল বাবুর বাবা মারা গেছে। তাহলে তাকে দেখল কি করে নুসরাত? সাইমা একা একা বকবক করতে করতে চলে গেল। নুসরাত মাথা চেপে ধরে বসে আছে। কায়নাত শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, তুমি আমার থেকে সত্যি কেন লুকিয়েছ আপু? নুসরাত বেশ কিছুক্ষণ চুপ রইল। নিজের পেটে হাত রেখে ফুপিয়ে উঠল। কায়নাত নুসরাতের কাঁধে হাত রেখে বলল, কাঁদছ কেন? নুসরাত আস্তে বলল, আমাকে প্লিজ কিছু জিজ্ঞেস করো না। আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। কায়নাত আর কথা বাড়াল না। সবার ব্যক্তিগত জীবন আছে। সে যদি শেয়ার না করতে চায় তাহলে কায়নাত জোর করতে পারে না। সকাল সকাল 11টা বেজে 24 মিনিটের দিকে বাড়ির সামনে একজন লোক এলো বড় একটা বক্স নিয়ে। দারোয়ান এসে বাড়িতে জানালো এই খবর। আদাল আর আয়মান গিয়ে নিয়ে এলো বক্সটা। কায়নাতের নামে এসেছে এই বক্স। সবাই অবাক, বিশেষ করে কায়নাত। 43 কেজির একটা বক্স তার নামে এসেছে, তাও আবার এই বাড়িতে। ড্রয়িং রুমের মধ্যখানে বক্সটা রাখা হয়েছে। নিশা বক্সটা ঘুরে ঘুরে দেখছে।
এত বড় একটা বক্সে কি থাকতে পারে ভেবেই তার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আদাল বক্সটা খুলল সময় নিয়ে। বক্স খুলতেই সবাই আশ্চর্য চোখে তাকিয়ে রইল। নিজি কায়নাতের কানে বিড়বিড় করে বলল, এসব কি, সব সাদা কেন? আদাল বক্সের ভেতর থেকে সব প্যাকেট বের করল। ঠিক কতগুলো প্যাকেট এখানে জানা নেই কারোর। সব প্যাকেটগুলোয় সাদা রঙের বিভিন্ন ডিজাইনের টুপিস এবং প্রিন্টের অনেকগুলো ওড়না। সাথে সাদা রঙের অনেকগুলো শাড়িও আছে। কায়নাতের চোখ কপালে। এত এত জামা, তাও আবার সাদা রঙের, কে পাঠালো এসব? মনে হচ্ছে পুরো ড্রয়িং রুম জুড়ে জামা কাপড় দিয়ে ভরে গেছে। বিভিন্ন রঙের প্রিন্টের ওড়নাগুলো এত সুন্দর, কায়নাতের চোখ জুড়িয়ে গেল দেখে। সেদিন গাড়ি ভর্তি ফুল গাছ, আর আজ এত এত জামাকে পাঠাচ্ছে এসব। বেহরুজ বেগম সন্দিহান চোখে কায়নাতের দিকে তাকালেন। এসব তো আর উড়ে আসবেন না, অবশ্যই কোনো চেনা পরিচিত মানুষ করছে। তিনি কায়নাতের ভাবুক বদনে তাকিয়ে বললেন, এসব কে করছে তুমি বুঝতে পারছো না? কায়নাত শাশুড়ির শক্ত চোয়ালে তাকিয়ে মাথা নেড়ে বলল, আমি জানি না আম্মু। এলিপসাস। দুপুরে সবাই বাড়ির ছেলেরা নামাজ শেষে আসতেই খাবার দিলেন বেহরুজ বেগম। অর্ণর পাশে নিশা বসেছে। সে ভাইকে বারে বারে কুচাচ্ছে। অর্ণ বিরক্ত হয়ে কপাল কুঁচকে নিশার দিকে তাকালো। নিশা ঠোঁটে হাসি টেনে ভ্রু নাচিয়ে ভাইকে আরো বিরক্ত করল। অর্ণ দাঁতে দাঁত চেপে বলল, থাপ্পড় খেতে ইচ্ছে করছে তোর? নিশা কাশল খানিক। উহুম উহুম, ভাইয়া বলছিলাম কি, আমার পেটে তো কথা জমিয়ে রাখতে পারি না। অর্ণ দীর্ঘশ্বাস ফেলল। বলল, এখন কি চাই তোর? টাকা 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 লাগবে। কত? 20 দিলেই হবে। সবার খাওয়া দাওয়া শেষ হতে যে যার ঘরে চলে গেছে। আজ সুরঞ্জনাদের বাড়িতে দাওয়াত থাকলেও বেহরুজ বেগম বলেছেন আগামী শুক্রবারে যাবেন। বিকেল বেলা কায়নাত ছাদে এসেছিল জামা কাপড়গুলো নিতে। জামা কাপড়গুলো একত্রিত করে সে সিঁড়ি বেয়ে যখন নিচে নেমে আসছিল, তখন ড্রয়িং রুম থেকে অপরিচিত কোনো নারী কণ্ঠস্বর শুনল সে। সে উপর থেকে নিচে তাকিয়ে দেখল ওয়েস্টার্ন পরিহিত এক মেয়ে সোফায় বসে আছে অর্ণর সাথে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। হাঁটুর সমান একটা টাইট ফিট ড্রেস পরা মেয়েটার পরনে। কায়নাতের শরীর জ্বলে উঠল। অর্ণর সামনে অন্য একটা মেয়ে শরীর বের করে বসে আছে, আর ওই লোক মেয়েটার সাথে বসে বসে গল্প করছে। কায়নাত জামা কাপড়গুলো নিশার ঘরে রেখে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নামল। বেহরুজ বেগমও এতক্ষণে উপস্থিত হয়েছেন। কায়নাত নিচে নামতেই দেখতে পেল অর্ণর সাথে ছবিতে থাকা সে মেয়েটাকে। কামড়ে ধরল হৃদগহীনে থাকা অবাধ্য অনুভূতিগুলোকে। মেয়েটার মুখে দারুণ হাসি, অর্ণর বদন গম্ভীর। কায়নাত পড়শির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মেয়েটা অনেক সুন্দর, তার ধারের কাছেও কায়নাত যেতে পারবে না। আজ এই মেয়ে বাড়িতেও চলে এসেছে। পড়শি বেহরুজ বেগমের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে কায়নাতের দিকে তাকালো। কায়নাতকে কয়েক পলক দেখে হাত দিয়ে ডেকে উঠল, বলল, এই মেয়ে শুনো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। অর্ণ ও বেহরুজ বেগম দুজনেই পেছনে তাকালেন। কায়নাতকে দাঁড়িয়ে থাকতে দেখে বেহরুজ বেগম চটজলদি ছেলের দিকে তাকালেন। অর্ণ শান্ত চোখে কায়নাতের দিকে তাকিয়ে আছে। কায়নাত কি করবে বুঝতে পারছে না। পড়শি আবার ধমক দিয়ে বলল, কানে কি কম শুনো? বললাম না আমার জন্য পানি নিয়ে আসতে।